ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। অশ্মির বাবা মনে হচ্ছে চলে এলো। অশ্মির বাবা গেছে হাট। গতকাল রাত্রে অশ্মির বাবা ফিরেছে বাড়ি। তো সকালবেলায় উঠে জলখাবারটার উপর বানিয়ে দিয়েছিলাম, তো জলখাবার খেয়ে তো সে গেছে এখন হাট, আর অশ্মি গেছে খেলতে, আর আমি বসিয়েছি রান্না। না না, অশ্মির বাবা আসেনি, অন্য কেউ এসেছিল আর কি কাছ থেকে। আর যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে, তো সেই জন্য একদম রাস্তা থেকে কেউ গেলে আর কি ওরকমই আওয়াজ, আর স্কুটিরই আওয়াজটা পাচ্ছিলাম, তো সেই জন্য ভাবলাম হয়তো অশ্মির বাবা এসেছে। তো আজকে বেশ অনেকগুলি রান্না করব তোমাদের দাদা ভাইয়ের জন্যই, সবগুলো বিশেষ করে। তার কারণ তোমরা জানো যে শনিবার দিনেতে আর রবিবার দিনেতে, বিশেষ করে এই দুটো দিনেতেই আমাদের বাড়িতে যেটা কমন জিনিস হয় সেটা হচ্ছে চিকেন। তোমাদের দাদা ভাই মানে বাজার যখন করতে যায় তখন চিকেন নিয়ে আসে, তো নিয়ে এসে তারপর চিকেন দিয়ে আর কি রান্না হয়। কিন্তু এবারে সেটা হবে না। তার একটা কারণ, সেটা হচ্ছে আমাদের দাদা ভাই বাড়িতে থাকে না। তো 5টা দিন ওখানে থাকে আর 2টো দিন বাড়িতে থাকে। তো ওখানে তো ওরা নিজেরা রান্না করেই খায়, তো সেই জন্য ছেলেরা কি আর সবজি রান্না করে খাবে? মাছ, মাংস, ডিম এগুলোই আর কি হয়ে থাকে ওখানে। আর সবজিটা ওর মানে খেতে পারে না। আর তোমাদের দাদা ভাই ওই সবজি খেতে প্রচুর রকমভাবে ভালোবাসে। তো সেই জন্য আমি ঠিক করেছি যে 2টো দিন বাড়িতে যখন থাকবে, সেই 2টো দিন না হয় একটু সবজি খাক, আমি এটা ওটা রান্না করে দেবো, সবজি বিশেষ করে, তো সেটাই খাবে। আর মাছ যদি নিয়ে আসে সেটাও হবে, কিন্তু মাংসটা এখন হবে না, মানে শনি রবিবার আমি করবো না। তো অশ্বির বাবা কিনে দিয়ে যাবে, সেটা হয়তো আমি সপ্তাহে মাঝখানে কোনো একটা দিন করলাম, সপ্তাহে একটা দিন তো করবোই চিকেন। কিন্তু ওই শনি রবিবারটা আমি আর করতে চাইছি না, কারণ তোমাদের দাদা ভাই যদি আমি চিকেন রান্না করি সেই দিন তো আর অন্য কোনো সবজি অন্য কিছু হবে না। তো সেই জন্য ভাবলাম যে থাক না, ওটা না হয় অন্য একদিন হবে, আর এই রান্নাগুলি না হয় খাক। তো সেই জন্য বেশ অনেকগুলি রান্না হবে। তোমার দাদা ভাই হাট গেছে, তো দেখা যাক সেও হাট থেকে কি নিয়ে আসে, যদি কিছু পছন্দ হয় তো সেটাও একটা বানিয়ে নিতে পারি। তো এখন যা আছে তো সেগুলি এখন বানাচ্ছি। তো চলো, রান্না শুরু তো করেছি অনেকক্ষণ থেকে, তো প্রায় 11:15 মতো বেজে গেছে। ঝটপট করে রান্নাগুলো করতে হবে, এখনও অনেক রান্না বাকি। এখানে তো এই যে আমি বেগুনটা ভাজছি, এখানে ভাতটা মোটামুটি হয়েই গেছে অর্ধেকটা মতো, বন্ধ রেখেছি, আবার কিছুক্ষণ পর গ্যাস জ্বালিয়ে দেবো। চলো শুরু করি। বেগুনগুলোকে ভেজে একটা অন্য জায়গার মধ্যে তুলে রাখলাম। তো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবারে মেন রান্নাগুলো করব। মানে এই টুকটাক ভাজাভুজিগুলো তো হয়েই গেল, এবারে মেন রান্নাতে ফেরা যাক। তো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর একে একে সব কিছু দিয়ে দিলাম, যেমন 5 ফোড়ন, পেঁয়াজ কুচিগুলো একটুখানি ভাজা হয়ে যাবার পর এর মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালো করে প্রথমটা খুব মানে সুন্দর করে যেভাবে কষিয়ে নেয় তো সেভাবে কষিয়ে নেব। আগে থেকেই আজকে আমি এখন যার জন্য মশলাটা কষাচ্ছি সেটা হচ্ছে আমি একটু ফুলকপির ঝোল বানাবো। তো ফুলকপি, আলু আর পেঁপে এইসব দিয়ে। তবে জানো তো আজকের রান্নাটা আমি ভেবে এখন শুরু করেছিলাম, কিন্তু হয়ে গিয়েছিল কারণ তোমাদের দাদাভাই আমাকে বলে গিয়েছিল হাট থেকে এই জিনিসটা নিয়ে আসবো, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু সেটা পায়নি। আমার ছোটো কাকি শাশুড়ি এসেছিলেন, তো উনিও এসে এটাই বললেন যে তুমি অপেক্ষা করে বসে আছো, যদি বাই চান্স অশ্মির বাবা হাটে এই জিনিসটা না পায়। আর ঠিক ওনার কথাটাই বলে গিয়েছিল সেই দিন। পেঁপে আর আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, তো পেঁপেটা সেজন্য একটু গলে গলেও যাচ্ছিলো, মানে আলুর তুলনায় পেঁপেটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। কিন্তু তোমরা দেখেছো মশলার সাথে কিন্তু আমি আলু, পেঁপে এবং ফুলকপি 3টে জিনিসই একসাথে দিয়ে আমি কষাচ্ছিলাম, কারণ তখন এটা আমার ইনস্ট্যান্ট মাথায় এসেছিলো যে দেখলাম যে সব কিছু একদম পারফেক্টলি সিদ্ধ আছে, আলুও সিদ্ধ আছে, পেঁপেগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ফুলকপির ডাঁটিগুলো একটু সিদ্ধ হতে অনেকটাই বেশ সময় লাগে। তো সেই জন্য ভাবলাম যে একসাথেই করে দিই, ওই ঝোলটা ফুটে যাওয়ার পর আবার ফুলকপিগুলো দেবো, তারপর আবার ফুটবে, তো সেটা করতে গেলে আরও পেঁপে, আলু আরও কিছু থাকতো না। তো সেই জন্য ভাবলাম যে একেবারে দিই আর কি, কষিয়ে চাপিয়ে দিই। তো সেইভাবেই চাপিয়েছিলাম।
তো আবার ওইদিকে যখন ওই ঝোলটা ওইদিকে ফুটছে, তো সেই জন্য কি করলাম, আর একটা গ্যাসে অন্য একটা রান্না বসাবো। কচু দিয়ে একটা কিছু বানাবো আজকে, কিন্তু কচুগুলোর জলটা একটুখানি ভাপিয়ে ফেলে দিতে হবে। আগের দিনে মানে এর আগের বারে যখন আমি কচু রান্না করেছিলাম, তখন না কচুগুলোকেও সেই সিদ্ধ করে দিয়েছিলাম প্রেশার কুকারে, একটা জাস্ট সিটি দিয়েছিলাম, কিন্তু কচুগুলো একদম পুরো গলে গিয়েছিল। সেই ভুলটা আজকে করিনি। তোমাদের দাদাভাই হাটে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল যে কচুগুলোকে একটু সামান্য নুন দিয়ে ভালো করে একটুখানি জাস্ট কিছুক্ষণও মানে কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে জলটা আর কি ফেলে দিও, মানে ওই ভাপিয়ে নেওয়ার মতো, সেই রকমই করো। তো সেটাই আর কি বসিয়ে দিলাম। আর এই দিকেতে দেখো তোমাদের দাদাভাইও হাট করে চলে এসেছে। আর রশ্মির কথা শুনে তো তোমাদের দাদাভাই জাস্ট হেসে লুটিয়ে পড়ছে। মানে ওর কথা এক একটা কথা এমন বলে ফেলে মাঝে মাঝে, মনে হয় যেন কেউ ওকে শিখিয়ে দিয়েছে, কিন্তু এখনকার দিনে বাচ্চাদেরকে শেখাতে হয় না। আসলে কি বলতো, তোমাদের অসুবিধানির এখন খুব রাগ। ওর বাবা বাজার থেকে ওর জন্য কিন্ডার জয় বা চিপস কোনো কিছুই নিয়ে আসেনি। আসলে আমিই মানা করেছিলাম তোমাদের দাদাভাইকে যে এইগুলো খাওয়া একদমই ভালো নয়। মানে আমি তো মানে আমার যদি মানে কথা চলে এই বাড়িতে, তাহলে আমি বলবো ওকে আমি কিছুই খেতে দেবো না দোকান থেকে কেনা, কিন্তু সেটা তো আর হয়ে উঠছে না। তোমাদের দাদাভাই বা কেউ না কেউ ওকে কিছু না কিছু কিনে দিচ্ছে। তো যাই হোক, চলো, ওদের এখন বাবা মেয়ের খুনসুটি চলবে, তো ওদের ওইদিকে চলছে, চলুক। আমি আবার রান্নাঘরে ফিরে এলাম। রান্নাঘরে দেখো কচুগুলো কি সুন্দর ফুটে পুরো ফেনা ফেনা মতো হয়ে গেছে। এটাকে এখন একটুখানি ফেলে দিয়ে একটুখানি জল দিয়ে আর কি কচুগুলো ধুয়ে এরপর বাকি রান্নাটা বসাবো আর কি। চলো এবার তোমাদেরকে আমি বলি যে গন্ডগোলটা ঠিক কোথায় হয়েছিল। আসলে তোমাদের দাদাভাই বলেছিল অনেক দিন ওই ল্যাটা মাছ, কচু, আলু, বেগুন এইসব দিয়ে একটা যে মাখা মাখা ঝোলই বলো বা মাখা মাখা তরকারিটা একটু বেশি ভালো লাগে, তো সেই তরকারিটা বা সেই সবজিটা খাওয়া হয়নি। তো সেই জন্য তোমাদের দাদাভাই কচুটা এনেছে স্পেশালি ওই সবজিটা খাবে বলে। তো সেটাই আজকে বানানোর কথা ছিল যে হাট থেকেও ল্যাটা মাছটা নিয়ে আসবে, কিন্তু হাটে হয়েছিল এক কাণ্ড। ল্যাটা মাছ পেয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে সেই ল্যাটা মাছের দাম দেওয়ার জন্য টাকা মানে খুচরো টাকা ছিল না। তো খুচরো টাকা মানে টাকা ভাঙানি করতে গিয়ে মাছের লোককে বলেই গিয়েছিল যে আমি মাছটা নেব, তুমি আমার জন্য আলাদা করে রাখো, আমি টাকা ভাঙানি করে নিয়ে আসছি, খুচরো করে নিয়ে আসছি। সেই খুচরো করে নিয়ে এসে দেখে যে সেই মানে মাছও নেই আর সেই মাছওয়ালাও নেই। সেই মাছওয়ালা মাছ অন্য কাউকে বিক্রি করে তিনি চলে গেছেন। মানে বোঝো কাণ্ড। তোমাদের দাদাভাই বলছে আমি হাসবো না কাঁদবো, একদিকে আমার হাসিও পাচ্ছে আর একদিকে আমার প্রচণ্ড রাগও লাগছে, যার বাজারে কোথাও ল্যাটা মাছ পেলো না। মানে মানে ওর একটা আশা যে হ্যাঁ আমি আজকে বাড়িতে গিয়ে এই রান্নাটা মানে করবে বা এই রান্নাটা বা এই সবজিটা আমি খাবো, এত আশা করেছিল, তো সেটা আর খাওয়া হলো না। সেই বলে না, জানো তো, যে ভাগ্যে তোমার মানে আজকের দিনে তোমার ভাগ্যে কি খাবার জুটবে সেটা তুমি যত চেষ্টাই করো না কেন সেসব পূর্ব নির্ধারিত। মানে টাকা পয়সা থাকলেও মানে কখনো কখনো দেখবে দুমুঠো ভাতও জুটছে না। বা মানে বাড়িতে আমার সাথেই এমন ঘটেছে, আমার ফ্রিজ ভর্তি সবজি, ডিপ ফ্রিজে মাছ, মাংস, ডিম সমস্ত কিছুই রয়েছে, কিন্তু আমরা আলু সিদ্ধ ভাত খেয়েছি। মানে এমনই পরিস্থিতি বা এমনই সিচুয়েশন চলে আসে। তো তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ মানে আমরা কি খাবো সেগুলো সমস্ত কিছু উপরওয়ালার হাতে, আমাদের হাতে কিছু নেই। আমরা তো জাস্ট মানে সাধারণ মানুষ, নিমিত্ত মাত্র। তো সেই জন্য ল্যাটা মাছ দিয়ে কচু দিয়ে ঝোল মানে তরকারি তো আর হলো না, একটু মাখামাখাই করতাম, কারণ ঝোল তো ওই ফুলকপির বানাচ্ছিলামই। তো সেই জন্য আর কি করলাম যে একটুখানি কাঁচা কলাই না হয় দিয়ে দিলাম, মানে কাঁচা কলা, আলু, বেগুন আর কচু এই সমস্ত দিয়ে একটা মাখো মাখো মতো একটা গ্রেভি টাইপের সবজি করেছিলাম। তো আর বেগুনগুলো তো আগেই ভেজে রেখেছিলাম। তো দেখলাম সমস্ত কিছু যখন একদম মানে সিদ্ধ টিদ্ধ সব কিছু হয়ে গেছে, কারণ বেশিক্ষণ সময় লাগে না, কচুটা তো আমার ভাবানোই ছিল আর আলুটা আগে থেকে সিদ্ধ করাই ছিল, শুধু কাঁচা কলাটুকু যতটুকু সিদ্ধ হতে সময় লেগেছে। তো সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর মানে বেগুনটা এর মধ্যে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটবে, আর তারপরে আমি অশ্মির জন্য কিছুটা তুলে নিয়েছিলাম। তো তারপরে এর মধ্যে দিয়েছিলাম ওই যে সবজি মশলাটা হয় না, ওই কালী পুজোর সময় যে মশলাগুলো আমি আনিয়েছিলাম, সেই সমস্ত মশলাগুলো তো রয়ে গেছে। তো সেগুলো তো এখন খেয়ে শেষ করতে হবে, ফেলে দিলে তো চলবে না। তো সেই কিছুটা সবজি মশলা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কিছুটা একটুখানি লঙ্কার গুঁড়ো যেটা আমি বাড়িতে বানিয়েছি সেটা দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এত তৃপ্তি করে খেয়েছিল জানো, তোমাদের দাদাভাই বলছে সেরা রান্না হয়েছে, সেরা। মানে একটু অন্যরকম স্বাদ হয় দেখবে যে কোনো সবজিতে, মানে রেগুলার যে রান্নাগুলো হয় তার মধ্যে একটু সবজি মশলা যদি অ্যাড করা হয় তার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়। সহ্য করো, জানো সহ্য করো, করো করো।
টাটা। খুব ভালো, খুব ভালো। অশ্মি আর রশ্মির বাবা দুজনে যখন একসাথে থাকে না, ওদের এই ছোট ছোট মুহূর্তগুলো দেখতে আমার এত ভালো লাগে। এখন বায়না ধরেছে ওর বাবার কোলে চেপেই ও বেড়াতে যাবে। স্নান টান করিয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে স্নান করিয়ে এবার ও যাবে বেড়াতে, কিন্তু সেটা বাবার কোলে চেপে। মানে ভাবো তো, বাবাকে কিছুতেই ছাড়ছে না। তো তোমাদের দাদাভাই ল্যাটা মাছ না পেলেও একটু বড় সাইজের একটা বড় পোনা মাছ মতো নিয়ে এসেছিলো। কিন্তু আমি করেছিলাম আর এক কাণ্ড, মাছগুলো ভাজতে গিয়ে মাছের আমি পুরো ঘেটে ঘ করে দিয়েছিলাম, কারণ একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম, প্রচুর বেলা হয়ে গেছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে তেলটা আমার অতটা বেশি গরম হয়নি, তার আগে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর মাছগুলো চিটিয়ে মানে এর অবস্থা একদমই খারাপ। মানে সেগুলো তোমাদেরকে সাথে দেখানোর মতো কোনো কিছু ছিল না। মানে এতটাই খারাপ লাগছিল, নিজেরও প্রচণ্ড খারাপ লাগছিল যে একটা মানুষ আশা করে নিয়ে এসেছে, একটা মাছ খেতে পারবে না বলে অন্য একটা মাছ নিয়ে এসেছে, তার আমি এরকম অবস্থা করলাম। মানে সেই বলে না, যেদিন দেখবে তোমার তাড়াহুড়ো থাকে সেদিনই তোমার কাজ বেড়ে যায়, সেরকম হতো আর কি। ফুলকপি আলুর ঝোলটা কিন্তু আমার হয়ে গিয়েছিল, শুধুমাত্র লাস্টে জাস্ট ফোড়ন দিতে বাকি ছিল। সেই সময়তেই তোমাদের দাদাভাই এসে আর কি রান্না পুরো ঘুরিয়ে দেয়। তো মাছগুলো ভেজে আমি আর কি করলাম, ওই ফুলকপি আলুর ঝোলের মধ্যে আর কি মাছগুলো দিয়ে দিলাম। মানে ওই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আর কি ঝোল হয়ে গেল। কি হতো আর কি হলো। তো তবে জানো তো, যে মাছটা একদম পুরো ভেঙে গুড়িয়ে গিয়েছিলো, তো মানে যেটা মানে একদমই কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিলো না, সেটা আমি খেয়েছিলাম। তার থেকে একটু বেটারটা আমার মেয়ে খেয়েছিল, আর তার থেকে একটু বেটারটা আমার হাজব্যান্ড খেয়েছিল, মানে তোমাদের দাদাভাই খেয়েছিল। আর ভালো যেগুলো ছিল সেগুলো আমি আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছিলাম। মানে কী আর করবো বলো, নিজের কুকীর্তি বলতে পারো। তো কিছু করার নেই। আর মানে তাড়াহুড়ো করে করছিলাম বলে এই দুর্দশাটা হলো। আবার আমাকে তোমাদের দাদাভাই বলেছে সজনে শাক, মানে মোরিঙ্গা করে তোমাদের দাদাভাই না জাস্ট পাগল হয়ে যাচ্ছে, মাথা ওর খারাপ হয়ে যাচ্ছে। তো বলেছে জল ফেলা চলবে না, সে আবার ওই একই রকম প্রেসার কুকারে সিটি দিয়ে করো, দরকার পড়লে 7টা 8টা করে সিটি দাও, তবুও ওই সিদ্ধ কানে করো, জল ফেলবে না। আর এই যেদিনই আমাকে তোমাদের দাদাভাই এইভাবে প্রেসার কুকারেতে সজনে শাক সিদ্ধ করে করতে বলে, সেই দিনই মানে এত বাজে খেতে হয়, মানে আমি আর কি বলবো। আবার এতে যদি একটুখানি মানে গুড় এটা দিতাম তাহলে হয়তো আরও বেশি, মানে তবুও টেস্টের মধ্যে আসতো। তো যদিও আমি সেটাই করেছিলাম, আজকে একটু গুড় দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বলি যে দয়া করে একটু গুড় দিতে দাও, নাহলে এটা খাওয়াই যাবে না। কিন্তু গুড় দেওয়ার পরও মানে এটা জাস্ট মানে নেওয়া যাচ্ছিল না। আর এখন যেহেতু মানে সজনের কি বলবো, সজনে ফুল আসতে শুরু করেছে, ছোটো ছোটো গাছে আসতে শুরু করেছে, তো সেই জন্য এখন না সজনে পাতাগুলো প্রচণ্ড তেতো। মানে যদি একটু ভাপিয়ে জল না ফেলা হয়, মানে সেগুলো যে কি খেতে হয় সেটা আমি আজকে আর কি হাড়ে হাড়ে টের পেয়েছি। অশ্মি খুব সুন্দর খেয়েছে, মানে কি করে খেয়েছে মানে একমাত্র ভগবানই জানে। তো দেখো, অশ্মির জন্য কিছুটা ঝোল তুলে নিয়ে আমি এর মধ্যে আবার একটুখানি সবজি মশলা আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। মানে সব কিছুই ঠিক ছিল, কিন্তু সজনে শাকটা বাবা রে বাবা। তো এই যে দেখো কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর একটা টেক্সচারও এসেছে। তোমাদের দাদাভাই বলছে ফাটিয়ে দিয়েছো। আজকের প্রত্যেকটা রান্নায় প্রায় ওর মন মতনই হয়েছে। আবার মানে যেমনভাবে চেয়েছিল সেভাবেই পেয়েছে। আর তোমাদের দাদাভাই একটু এইরকমভাবে রান্না খেতে একটু বেশি পছন্দ করে, তো সেজন্য ওর তো ভীষণ ভালো লেগেছিলো। সজনে শাকটাই বাকি রয়েছে, তো ওটা যতক্ষণে আর কি সিটি পড়ছে ততক্ষণে ভাবলাম যে চলো হাতটাই না হয় বাগিয়ে নিই। তোমাদের দাদাভাই অস্মিরানির ফেভারিট ফল নিয়ে এসেছে, কী বলো তো, ওয়াটারমেলন। মেয়েটা আমার এত তরমুজ খেতে ভালোবাসে, কিন্তু এই অসময়ে তরমুজ জোগাড় করাটাই ভীষণ চাপ। কিন্তু যখনই তোমাদের দাদাভাই যেখানেই দেখতে পায় আর কি যে এই তরমুজ আর কি দেখা পেয়েছে, তখনই আর কি ওর মেয়ের জন্য নিয়ে আসে। তবে আজকে আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এই শীতের সময়তে তরমুজ এখনও পাওয়া যাচ্ছে, তা আবার আমাদের এখানেতে। তো তোমাদের দাদাভাই বললো যে হ্যাঁ, আমিও অবাক হয়ে গেছি, দেখা মাত্রই অস্মির জন্য নিয়ে এসেছে। বাবাদের ভালোবাসা এরকমই হয় হয়তো, তো আমাদের জন্য এরকম আমার বাবা করতো। যাই হোক চলো, তো এখানে সমস্ত কিছু সবজি আমি একেবারে ব্যাগ থেকে ঢেলে পাট করে ভাগ করে রেখে দিই। আর যদিও আমি পাট করে ভাগ করে রেখেছিলাম, কিন্তু প্রত্যেকটা সবজিকে প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে কিন্তু তোমাদের দাদাভাই রেখেছিল। এই যে সমস্ত সবজি নিয়ে এসেছে, তবে আজকে নাকি আগুন দাম ছিল, শীতের শুরু, কিন্তু তা সত্ত্বেও মানে সবজির এত
আগুন দাম, তো সেই জন্য এগুলি নিয়ে এসেছে। আর বাড়িতে পেঁপে আর কাঁচা কলা প্রচুর হয়েছে, তো সেই জন্য সবজি আনতে আমরাই বারণ করছি, কারণ সেগুলো তো খেতে হবে। আর তার সাথে নিয়ে এসেছিলো এই যে ফল, আপেল, মৌসুমি লেবু, কলা, আর তার সাথে নিয়ে এসেছিলো দেখলাম কয়েকটা বেদানাও নিয়ে এসেছে এবারে। তবে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কমলার সিজন শুরু হয়নি, তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ এসেছে, কিন্তু তার নাকি ভীষণ দাম। তো আমি বলেছি দামটা একটু কমবে যখন, তখন নিয়ে আসবে, কারণ পুরো শীতকাল ভরটা তো এই আর কমলাই তো খাওয়া হবে, মৌসুমি তো খাওয়া হবে না। এই যে বেদানা, এই কয়েকটা বেদানা মৌসুমির জন্য নিয়ে এসেছে, একটা পুচকি মতো বেদানা রয়েছে। আর শাক নিয়ে আসবে, এটা তোমাদের হতে পারে না। সবজির থেকে শাকের, দেখো শাকের পুরো পাহাড়, এত এত কলমি শাক উনি নিয়ে এসেছেন। চলো, সব কিছু রান্না তো আমার হয়েই গেছে, শুধুমাত্র শেষমেশ আমার এই সজনে শাকটাই আর কি বাকি রয়েছে। তো অনেকগুলো প্রায় সিটি দিয়েছি, কিন্তু তারপরেও ওই যে খাবার সোডা দিয়ে ভাপিয়ে জল ফেললে যে একটা কি সুন্দর নরম মতো শাকগুলো হয়ে যায়, কিন্তু আমি দেখছি যতগুলোই সিটি দিই, বিশ্বাস করো আমি নাই করে 6টা থেকে 7টা সিটি দিয়েছি। মাঝখানে একবার ব্রেকও রেখেছিলাম, ব্রেক হলো গ্যাস একদম অফ করে আবার কিছুক্ষণ পর অন করে, আমি ওইভাবে প্রায় সব মিলে 6টা-7টা সিটি দিয়েছি। কিন্তু তারপরও সেই রকমভাবে শাকটা আমার সিদ্ধ হয়ে যাওয়া, গলে যাওয়া সেরকম হয়নি, এবং কালারটাও কীরকম একটা ফেড হয়ে গেছে। খাবার সোডা দিয়ে সিদ্ধ করলে কিন্তু একদম সবুজ ভাবটা কিন্তু থাকে, কিন্তু তোমরা দেখো এখন কীরকম একটা কালার চলে এসেছে, কিছু করার নেই। আর শাকের মধ্যে বেশ একটু জলও রয়েছে, জলটা তো ফেলা চলবে না, যদিও আমি খুবই কম জল দিয়েছিলাম, কিন্তু শাক থেকেও তো একটু জল বেরোয়, আর তাছাড়া সজনে শাক থেকে খুবই কম জল বেরোয়। কিন্তু এই যে ঘড়িতে দেখো এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, 1:45 মতো বাজছে, কিন্তু এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, শাকটাই শুধু বাকি রয়েছে। আর আমি পুরো তাড়াহুড়ো করে রান্না করছি। তো আমি এর মধ্যে না আজকে তোমরা দেখলে একটু রসুন ফোড়ন দিয়ে আর কি করছি, একটু সামান্য নুন দিয়ে করছি, কিন্তু আমি এর মধ্যে একটুখানি গুড়ও অ্যাড করেছিলাম। ওই যে তোমাদের প্রথমেই বললাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দয়া করে একটু গুড় অ্যাড করতে দাও, নাহলে এটা খাওয়া যাবে না। তো একটুখানি গুঁড়ো দিয়েছিলাম, দেওয়ার পর এই যে এটা দেখতে হয়েছে। আমাকে যদি তুমি বলো এটা খেতে, আমি বলবো একদম খাবো না, আমাকে দরকার পড়লে অন্য কিছু জিনিস এনে দাও, উচ্ছে করলা এনে দাও, সেগুলো আমি খাবো, কিন্তু এটা কি বলবো। আর যাই হোক, আর সকালবেলায় না সবুজ মুগ দিয়ে একটুখানি লাউ দিয়ে আলু দিয়ে আমি এই কলাই সিদ্ধটা বানিয়েছিলাম, সেটা একটুখানি রয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কিছু কাজ মিটিয়ে 3:20 সময় আমি ঘরকে এলাম। ঘরে এসে দেখি বাবা মেয়ে এরকম জড়াজড়ি করে ঘুমাচ্ছে, এটা দেখে আমার এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, বা এই মোমেন্টটাকেও আমি একটুখানি ক্যাপচার করে রাখি। এত ভালো লাগছিল, এই প্রথমবার আমি দেখলাম, জানো তো, এরকম অসুবিধা একটু ছোটোবেলায় করতো, কিন্তু একটু বড় হয়ে এরকম প্রথম দেখলাম যে এরকম বাবা মেয়ে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। মন থেকে একটা তৃপ্তি লাগছিল, সারাদিনের যে ক্লান্তি, সেই সকাল থেকে উঠে থেকেই এতক্ষণে আমি রুমে এসেছি, ভাবো তো, এতক্ষণ আমি একটু বিশ্রাম নেব, কিন্তু তারপরে হঠাৎ করে এই দৃশ্যটা দেখার পর আমার মাথা পুরো ঘুরে গেছিলো, এত রাগ উঠে গেছিলো রশ্মির বাবার প্রতি, বিশেষ করে ও থাকা সত্ত্বেও বইটা কীভাবে ও ছিল। যদিও এর যে পানিশমেন্ট বা বকাবকি আমি যাই করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শর্টসে অলরেডি শেয়ার করে ফেলেছি, তোমরা দেখেও নিয়েছো। তো কি বলবো, তোমাদের দাদাভাইয়ের বক্তব্য হচ্ছে আমি ওকে ধরতে ও যখন বইটা ছিঁড়ছে না করতে করতে ও একদম কয়েক মিলি সেকেন্ডের মধ্যে বইটাকে ছিঁড়ে ফেলে, তোমাদের দাদাভাইয়ের কিছু করার থাকেনি। ভীষণ আমার রাগ হচ্ছিল। আর ছোটোবেলা থেকে আমার এই বই খাতার প্রতি যদি কেউ অত্যাচার করে বা বই খাতা কেউ ছেড়ে, এটা আমি ঠিক সহ্য করতে পারি না। আমি কালও পারতাম না, আমি আজও পারি না, আমার ভীষণ রাগ হয়। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।